হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স ক্লাসরুম। আজ আমরা নিয়ে চলে এসেছি ক্লাস 10 এর পর্যায় সারণীর লেকচার 3 ভিডিও নিয়ে। আজকের ক্লাসে মূলত আমরা ক্লাস 10 এর পর্যায় সারণীর যে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যে হিস্ট্রি সেটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা লেকচার 1 এবং লেকচার 2 ভিডিও এখনো দেখোনি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে তবেই আজকের এই ভিডিওতে আসবে। তাহলে স্টুডেন্টস, চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। তো দেখো বন্ধুরা, পর্যায় সারণীর প্রথম দিন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এই পর্যায় সারণীকে 3টে পার্টে বিভক্ত করতে, তাই না? একটা আমরা করেছিলাম কি, দেখো, চিঠিপত্র, একটা কিপ্যাড ফোন, একটা আইফোন। এই 3টে পার্টে আমরা বিভক্ত করেছিলাম, তাই তো? কেন করেছিলাম? কারণ বোঝার সুবিধার্থের জন্য। যার মধ্যে আমরা আইফোনকে অলরেডি কভার করে ফেলেছি। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যার মধ্যে রয়েছে, তোমরা যারা এখনো এই আইফোন অর্থাৎ লেকচার 1 এবং লেকচার 2 ভিডিও এখনো দেখোনি তাদেরকে বলছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে তবেই আজকের এই ভিডিওতে আসবে, না হলে আজকের ক্লাসটা তোমাদের পুরোপুরি বোরিং লাগবে। আজকের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে চিঠিপত্র এবং কিপ্যাড ফোন। চিঠিপত্র এবং কিপ্যাড ফোন নয়, চিঠিপত্রের মধ্যে থাকে ডোবেরিনারের ত্রয়সূত্র ও লোথামিয়ারের ধারণা, এবং কিপ্যাড ফোনের মধ্যে থাকে মেন্ডেলিভের পর্যায় সূত্র এবং তার সংশোধিত রূপ। তাহলে দেখো, এই ডোবেরিনারের ত্রয়সূত্র এবং লোথামিয়ারের ধারণা এটাকে চিঠিপত্রের মধ্যে রেখেছি কেন? কারণ আমি এর আগের দিনই তোমাদেরকে বুঝিয়েছি যে কোনো কিছু যখন আসে তার জটিলতম রূপটা সরলতম রূপ থেকেই আসে, তাই তো? যেমন আজকের যুগে যে তোমরা স্মার্টফোন দেখতে পাচ্ছ সেটা কিন্তু আগে ছিল না। অর্থাৎ আজ থেকে যদি 50 বছর আগের কথা বলো, তো সেখানে দেখবে তোমরা চিঠিপত্র ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। তারপর আসলো কি, কিপ্যাড ফোন, তারপর আসলো অ্যান্টেনা ফোন, তারপর আজকের যুগে স্মার্টফোন, আইফোন, বিভিন্ন রকম প্রোডাকশন সব চলে এসেছে মার্কেটে। অর্থাৎ সরলতম রূপ থেকে ধীরে ধীরে উন্নত হতে হতে জটিলতম রূপে আজকের যুগে আধুনিক পর্যায়ে এসে পৌঁছেছে। ঠিক পর্যায় সারণীটাও সেই রকম। দেখো, পর্যায় সারণীতে যখন বিভিন্ন মৌলগুলো আবিষ্কার হয়ে গেল কিনা, যখন এই মৌলগুলোকে যথাযথ স্থান দেওয়া হয়নি, ঠিক সেই সময়টার কথা বলছি আমি। তখন কিন্তু মৌলগুলোকে ঠিকমতো স্থান দেওয়া হয়নি। তখন বিজ্ঞানী চলে আসলো মার্কেটে, জন ডোবেরিনার। কেন চলে আসলো? কারণ এই মৌলগুলোকে যথাযথ স্থানে সাজাতে। সাপোজ তোমাকে তোমার মা ভাত দিল, ভাতের সঙ্গে কি দিবে? বিভিন্ন তরকারি দিবে, ডাল দিবে, শাকসবজি দিবে, মাছ দিবে, তাই তো? এবার ভাতের মধ্যে তো সেটা এলোমেলো ভাবে দেয় না, সেটা তো র্যান্ডমলি দেয় না, তোমাকে সাজিয়ে দেয়, তাই তো? ঠিক সেই রকমই মৌলগুলো যখন অনেক অনেক মৌল আবিষ্কার হয়ে গেল পর্যায় সারণীতে, তার পরের ইতিহাসে যদি দেখি, বিজ্ঞানী জন ডোবেরিনার মার্কেটে এসে বললেন যে মৌলগুলোর মধ্যে ভৌত এবং রাসায়নিক ধর্মের মিল আছে, এবং বিশেষত রাসায়নিক ধর্মের মিলের উপর ভিত্তি করেই তিনি কি করলেন, মৌলগুলোকে যথাযথ স্থানে সাজানোর জন্য, অর্থাৎ কার পরে কে থাকবে, যেমন নাইট্রোজেনের পরে কে ফসফরাস থাকবে কিনা, সেই সম্পর্কে ভবিষ্যৎবাণী করলেন। ভবিষ্যৎবাণী বলা ভুল হবে, একটা সূত্র দিলেন, যেটাকে বলছি আমরা ডোবেরিনারের ত্রয়ী সূত্র। এবং এই ত্রয়ী সূত্রটা তোমাদের ক্লাস 10-এ এবং হায়ার লেভেলও মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে ডোবেরিনারের ত্রয়ী সূত্রটা কি? রাসায়নিক ধর্মের মিল আছে, যদি আমরা স্টেটমেন্টটা দেখি তো দেখতে পাবো রাসায়নিক ধর্মের মিল আছে এমন যে কোনো 3টা মৌলকে নিতে হবে যাদের রাসায়নিক ধর্মের মিল আছে। এই 3টে মৌলকে নিয়ে কি করতে হবে? তাদের পারমাণবিক গুরুত্ব, অর্থাৎ যেটাকে বলছি আমরা অ্যাটমিক মাস, অর্থাৎ পারমাণবিক ভর, তার ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে হবে। এবার সাজালে মাঝে যে মৌলটা থাকবে তার পারমাণবিক গুরুত্ব অন্য দুটা পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হবে। মানে সাপোজ তুমি যদি নাও এই ডোবেরিনারের ত্রয়ী সূত্র, ডোবেরিনার কিন্তু পারমাণবিক ভর অর্থাৎ পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব এর উপর কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন। ডোবেরিনার পারমাণবিক গুরুত্ব এর উপর কিন্তু বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছিলেন তিনি, এবং এর উপর ভিত্তি করেই মৌলগুলোকে কিন্তু পর্যায় সারণীতে স্থান দেওয়ার চেষ্টা করেছিলেন। পারমাণবিক গুরুত্ব, যেটা তোমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে দেখেছো যে নিলস বোর কি করেছিলেন,
যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে, অর্থাৎ প্রোটন সংখ্যার উপর ভিত্তি করে মৌলগুলোকে পর্যায় সারণীতে স্থান দেওয়ার চেষ্টা করেছিলেন, জন ডোবেরিনার কিন্তু তা করেননি। পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে তিনি পর্যায় সারণীতে মৌলগুলোকে স্থান দেওয়ার চেষ্টা করেছিলেন। তো সাপোজ মনে করো এখানে আছে যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম তিনটেই কি ক্ষার ধাতু। ডোবেরিনারের তড়িৎসূত্র অনুযায়ী যদি আমরা মিলাই তো দেখতে পাবো যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম তিনটেই হচ্ছে ক্ষার ধাতু। তাহলে কি হচ্ছে, রাসায়নিক ধর্মের তিনটে মৌলের মধ্যে মিল আছে, হ্যাঁ কি না? মিল আছে। তাহলে যদি মিল থাকে এদের পারমাণবিক গুরুত্ব কত? লিথিয়ামের আমরা জানি যে পারমাণবিক গুরুত্ব হয় 7। সোডিয়ামের কত হয়? 23। পটাশিয়ামের কত হয়? 39। তাহলে পারমাণবিক গুরুত্ব আমরা জানি, এবং পারমাণবিক গুরুত্বকে আমরা ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে পেরেছি, যে 7, 7-এর পর 23, 23-এর পর 39, হ্যাঁ কি না? সাজাতে পেরেছি। এবার পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে মাঝে কোন মৌলটা আছে? মাঝে আছে সোডিয়াম। দেখো মাঝে আছে সোডিয়াম। তাহলে এই মৌলটার পারমাণবিক গুরুত্বটা অন্য দুটো মৌল আছে লিথিয়াম এবং পটাশিয়াম, তাদের গড়ের সমান হবে। মানে লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব কত? 7। আর পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব কত? 39। তাহলে 7+39, আর গড় মানে 2 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু দুটো মৌল আছে তাই জন্য 2 দিয়ে ভাগ করছি। তাহলে এটা করলে দেখবে চলে আসবে 23, যেটা সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব। তাহলে দেখো রাসায়নিক ধর্মের মিল আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এবং তাদের আমরা অ্যাটমিক মাস অর্থাৎ পারমাণবিক গুরুত্ব জানি 7, 23, 39। তাদেরকে ছোট থেকে বড় অনুযায়ী আমরা সাজাতে পেরেছি। তাহলে মাঝে আছে সোডিয়াম মৌলটা, তার পারমাণবিক গুরুত্বটা অন্য দুটো মৌল মানে আদার্স মৌল কে আছে লিথিয়াম এবং পটাশিয়াম, তাদের পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হবে মাঝের মৌলটা। কার? সোডিয়ামের পারমাণবিক গুরুত্বটা লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক গুরুত্বের গড়ের সমান হবে। আমি লিখে রাখছি এখানে যে সোডিয়াম Na এর পারমাণবিক গুরুত্ব লিথিয়াম এবং পটাশিয়াম এর গড়ের সমান হবে। গড়ের সমান হবে। ওকে, আমি পুরো ব্যাপারটা যদি আরেকবার বলি তাহলে দেখো ডোবেরিনারের তড়িৎ সূত্রটা কি? তড়িৎ সূত্রটা হচ্ছে রাসায়নিক ধর্মে মিল থাকবে এমন তিনটে মৌল নিতে হবে। কি বললাম? রাসায়নিক ধর্মে মিল থাকবে এমন তিনটে মৌল নিতে হবে, বেশি মৌল নেওয়া যাবে না, তিনটে, অনলি 3। আমরা নিয়ে নিলাম কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, কারণ রাসায়নিক ধর্মের এদের মিল আছে। কি মিল আছে? এরা ক্ষার ধাতু, অর্থাৎ অক্সাইড তৈরি করতে পারবে, তাই তো? তো রাসায়নিক ধর্মে মিল আছে এরা, এবং এদের পারমাণবিক গুরুত্ব আমরা জানি যে 7, 23, 39। লিথিয়ামের 7, সোডিয়ামের 23, পটাশিয়ামের 39। ওকে, তাহলে রাসায়নিক ধর্মের মিল আছে এবং পারমাণবিক গুরুত্ব ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে পেরেছি। সাজালে মাঝের মৌল আছে সোডিয়াম। এই মাঝের মৌল সোডিয়ামের পারমাণবিক গুরুত্বটা অন্য দুটো মৌল অর্থাৎ লিথিয়াম এবং পটাশিয়াম তার পারমাণবিক গুরুত্বের গড়ের সাথে সমান হয়ে যাবে। তো দেখো তোমরা ডোবেরিনার যে ত্রয়ী সূত্রটা দিলেন কিনা, এই ডোবেরিনারের ত্রয়ী সূত্র দিয়ে কিন্তু পর্যায় সারণীতে মৌলগুলোকে যথাযথ স্থানে তখন বসানো গেল না। সুতরাং ডোবেরিনারের ত্রয়ী সূত্রটা ব্যর্থ হলো। মানে ব্যর্থ হয়নি ওই অর্থে, সফলই হয়েছে। তার কিছু সীমাবদ্ধতা রয়েছে। কি লিমিটেশন রয়েছে? ডোবেরিনারের ত্রয়ী সূত্রের লিমিটেশন 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে যে ডোবেরিনার কেবলমাত্র সমকালীন 4টা ত্রয়ী গঠন করেছিলেন এইরকম মৌলগুলোকে নিয়ে। বাকি মৌলগুলোর ক্ষেত্রে কিন্তু ডোবেরিনারের ত্রয়ী সূত্র প্রযোজ্য হয়নি। 4টা ত্রয়ী গঠন করতে পেরেছিলেন। দ্বিতীয়ত যে সীমাবদ্ধতাটা রয়েছে সেটা হচ্ছে এই ডোবেরিনারের যে ত্রয়ী সূত্রটা সেটা একই শ্রেণীতে অবস্থিত মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। একই শ্রেণীতে অবস্থিত রাসায়নিক ধর্ম মিলও আছে, পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রেও ডোবেরিনারের তড়িৎ সূত্রটা কিছু না কিছু কারণে ব্যর্থ হয়েছে। যেমন তোমরা ওই গ্রুপ 15 শ্রেণীর মৌলগুলো যে রয়েছে অর্থাৎ নাইট্রোজেন, তারপরে ফসফরাস, আর্সেনিক,
এদের ক্ষেত্রে কিন্তু ডোবেরিনারের তড়িৎসূত্রটা প্রযোজ্য হয় না। এদের ক্ষেত্রে ডোবেরিনারের তড়িৎসূত্র প্রযোজ্য হয় না। তাহলে এই দুটো কারণের জন্য ডোবেরিনারের তড়িৎসূত্রটা ব্যর্থ হয় এবং পর্যায় সারণীতে ডোবেরিনারের তড়িৎসূত্র অনুযায়ী মৌলগুলোকে যথাযথ স্থান দেওয়া যায় না। ডোবেরিনার 1817 সালে যে সূত্রটা দিয়েছিলেন এবং সেই সূত্রের উপর ভিত্তি করে যখন মৌলগুলোকে পর্যায় সারণীতে সুসংবদ্ধভাবে আবদ্ধ করা যাচ্ছে না, অর্থাৎ পরপর পরপর সাজানো যাচ্ছে না, ঠিক সেই সময়টার অনেক অনেক দিন পরে অর্থাৎ 1870 সাল নাগাদ মার্কেটে চলে আসে বিজ্ঞানী লোথার মেয়ার। এই লোথার মেয়ার এসে যে ধারণাটা দেন বা তার যে কনসেপ্টটা দেন সেটা হচ্ছে মৌলগুলোর বিভিন্ন ভৌত ধর্ম রয়েছে। ভৌত ধর্ম মানে বোঝো যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই ঘনত্ব, ওজন, এগুলো। এই ভৌত ধর্মগুলো তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো এত কঠিন ভাষা তোমাদেরকে বুঝতে হবে না, তোমরা জাস্ট পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায় অর্থাৎ 2 নম্বর পর্যায়, পর্যায় নাম্বার 2, এই মৌলগুলোকে লিখে ফেলো যেগুলো যেগুলো আছে। পর্যায় নাম্বার 2, এটা এই যে দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। নিয়ন অবশ্য সেই সময় এই নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়নি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি নিষ্ক্রিয় মৌলটাকে লিখেছি। তারপরে পর্যায় নাম্বার 3, পর্যায় নাম্বার 3-এ যে মৌলটা আছে সেটাকে লিখে ফেলো। কে আছে? সোডিয়াম। তাহলে এইটুকু পর্যন্ত এসে থেমে যাও। আমি বলছি ব্যাপারটা। লোথার মেয়ার কি বললো? যে এই মৌলগুলোকে ভৌত ধর্ম, ভৌত ধর্ম। লোথার মেয়ার কিন্তু যে বিষয়টার উপর জোর দিয়েছিলেন সেটা হচ্ছে ভৌত ধর্ম, ভৌত ধর্ম। এটা মাথায় রাখবে, ভৌত ধর্ম। এবং তিনি পারমাণবিক গুরুত্বের উপরই ডিপেন্ড করে এই মৌলগুলোর পর্যায় সারণীতে স্থান দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তার মধ্যে যে মেন কনসেপ্টটা সেটা হচ্ছে ভৌত ধর্ম। তাহলে মৌলগুলোর বিভিন্ন ভৌত ধর্ম রয়েছে, যেমন গলনাঙ্ক রয়েছে, স্ফুটনাঙ্ক রয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার এই ভৌত ধর্মগুলো কি হচ্ছে, একটা পর্যায় বরাবর মৌলগুলোতে যাচ্ছে। অর্থাৎ লিথিয়াম থেকে শুরু করে এই পর্যায়ে তুমি যদি যাও, ঠিক 8টা মৌলের পর নবমতম মৌলে ওই ধর্মটার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। তাহলে মৌলগুলো বিভিন্ন ভৌত ধর্ম, তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হচ্ছে। দেখো লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব কত, 7। বেরিলিয়ামের কোনো একটা আছে, তারপর বোরনের আছে। এভাবে কি হচ্ছে, পর্যায় বরাবর যাচ্ছে, গিয়ে নবমতম মৌলে কি হচ্ছে, মৌলটার সাদৃশ্য দেখা যাচ্ছে ধর্মে এবং সেই ধর্মটার পুনরাবৃত্তি ঘটছে। এবং তিনি যে মৌলটার ধর্মের কথা বলেছিলেন সেটা হচ্ছে ভৌত ধর্ম। ভৌত ধর্মের কথাটাই তিনি বলেছিলেন মূলত। এরপর লোথার মেয়ারের ধারণা যখন বন্ধুরা ব্যর্থ হয়ে যায় তখন মার্কেটে আসে মেন্ডেলিভ। অবশ্য একটা কথা তোমরা মনে রাখবে, এই মেন্ডেলিভ কিন্তু লোথার মেয়ারের আগে এসেছিলেন। লোথার মেয়ারের আগে এসেছিলেন বলতে পৃথিবীতে না, এই মৌলগুলোকে আবিষ্কার করতে মেন্ডেলিভ কিন্তু আগে এসেছিলেন। কত সালে এসেছিলেন? 1869 সাল নাগাদ, 1869। আর লোথার মেয়ার এসেছিল 1870-এ। তাহলে ব্যাপারটা হচ্ছে লোথার মেয়ার আগে আমরা আলোচনা করলাম, মেন্ডেলিভ পরে কেন? না, ব্যাপারটা হচ্ছে মেন্ডেলিভ যে পর্যায় সারণীর পর্যায় সূত্রটা দিয়েছিলেন, ঠিক সেই পর্যায় সূত্রটা যেভাবে তিনি আবিষ্কার করেছিলেন একই ওয়েতে একই রুলস ফলো করে, কেবলমাত্র একটু বিচ্যুত রেখে, একটু ত্রুটি রেখে লোথার মেয়ারও কিন্তু আবিষ্কার করে ফেলেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত মেন্ডেলিভ লোথার মেয়ারের আগেই পর্যায় সারণীর পর্যায় সূত্রটা রচনা করে দিয়েছিলেন, জন্যই আজকে মেন্ডেলিভের এত নাম। অর্থাৎ মেন্ডেলিভের পর্যায় সারণী, মেন্ডেলিভের পর্যায় সূত্র বলে তোমরা চিনছো। কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে আমাদের বিজ্ঞানী লোথার মেয়ারও কাজ করেছিলেন সমানভাবে, সমান গুরুত্ব দিয়ে। শুধুমাত্র একটু ত্রুটি ছিল। ত্রুটিটা কি? মেন্ডেলিভের পর্যায় সূত্রের যদি স্টেটমেন্টটা বলি তাহলে বলছি যে মৌলগুলোর বিভিন্ন ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ লোথার মেয়ার যেখানে মৌলগুলোর ভৌত ধর্মের উপর ভিত্তি করে পর্যায় সূত্রটা রচনা করেন, সেখানে বিজ্ঞানী মেন্ডেলিভ এসে লোথার মেয়ারকে সরিয়ে তার জায়গায়, ভৌত ধর্মের জায়গায় রাসায়নিক ধর্মকে অ্যাড করেন। তাহলে ভৌত ধর্মও শুধু নয়, রাসায়নিক ধর্মও রয়েছে, রাসায়নিক ধর্মও রয়েছে, রাসায়নিক ধর্ম। অর্থাৎ মেন্ডেলিভ ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম দুটো ধর্মের উপরই সমানভাবে সমানভাবে আলোকপাত করেছেন। দুটো ধর্ম, ভৌত এবং রাসায়নিক।
এবং একই রকম ভাবে এই পর্যায় 2 এবং পর্যায় 3 বরাবর যে মৌলগুলো আছে আমরা লিখে ফেলেছি। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। আর পর্যায় 3 এ আছে সোডিয়াম। তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কি বলছে? যে মৌলগুলোর বিভিন্ন ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। কোন মৌল? এই যে মৌলগুলো যেগুলো লিখেছি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, এই মৌলগুলোর ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম, তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এবার এই দেখো, লিথিয়াম থেকে যদি পর্যায় 2 বরাবর আমরা যাই, এই মৌলগুলোর কি আছে? পারমাণবিক গুরুত্ব বাড়ছে। বাড়ছে। কটা মৌল আছে? 8টা মৌল। 8 নম্বর মৌল থেকে 9তম মৌলে কিন্তু ধর্মটার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। তার মানে লিথিয়াম এবং সোডিয়াম কি ক্ষার ধাতুর অন্তর্গত, এবং 9তম মৌলে কিন্তু মৌলটার পর্যাবৃত্তি পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। ওকে, তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্রটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী জিনিসটা কি? পর্যায় সারণী আমরা যেটা নিয়ে আলোচনা করছি, পর্যায় সারণীটাকে কাকে বলবো বা কিভাবে চিনবো? পর্যায় সারণী হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র অনুসারে মৌলগুলোকে যদি আমরা অনুভূমিক এবং উল্লম্ব সারিতে ঠিক মতো ভাবে সাজাই, অর্থাৎ একটা টেবিল তৈরি করি, তাই তো? আমি তোমাদেরকে প্রথম দিনই বলেছিলাম ভেজিটেবিলের কথা। ভেজিটেবলে কি হয়েছিল? যে বিভিন্ন রকমের শাকসবজি থাকে, বিভিন্ন রকমের তরি তরকারি থাকে, এবং তাদেরকে নিয়মিতভাবে সাজাতে হয়। সাজালে যে ফরম্যাটটা তৈরি হবে সেটাকে বলছি আমরা ভেজিটেবল, তাই তো? ঠিক সেই রকমই পিরিয়ডিক টেবিল। তার মানে কি, এলিমেন্ট গুলো যে আছে, মৌলগুলো যে আছে, তাদেরকে একটা টেবিল ফরম্যাটে সাজাতে হবে, হ্যাঁ কি না? তাদেরকে একটা টেবিল ফরম্যাটে সাজাতে হবে। পর্যায় সারণীতে মেন্ডেলিভের পর্যায় সূত্রটাকে অবলম্বন করতে হয়, এবং সেই অবলম্বন করে মৌলগুলোকে যদি অনুভূমিক সারি এবং উল্লম্ব সারি অনুযায়ী সাজায়, তাহলে যে গঠনটা পাবো সেটা হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। অনুভূমিক গুলো, এ দেখো, যেটা হচ্ছে অনুভূমিক দিক মানে হরাইজন্টাল। হিলিয়াম, হিলিয়াম বলছি, হাইড্রোজেন, তারপর লিথিয়াম থেকে বেরিলিয়াম, বোরন, কার্বন, সোডিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এই অনুযায়ী, অর্থাৎ এই অনুযায়ী। এটা হচ্ছে কি অনুভূমিক দিক। অনুভূমিক দিকটা হচ্ছে পর্যায়। পর্যায়, তাহলে এটা হচ্ছে অনুভূমিক দিক। অনুভূমিক, এই অনুভূমিক দিকগুলোকে বলা হয় পর্যায়। লিখে রাখলাম, অনুভূমিক দিকগুলোকে বলা হয় পর্যায়। আর এই ডিরেকশনটা, অর্থাৎ উপর নিচ, এই উপর নিচটাকে বলা হয় কি শ্রেণী বা সারণী। এই উপর নিচ, এগুলোকে বলা হয় শ্রেণী বা সারণী। এগুলোকে বলা হয় শ্রেণী বা সারণী। শ্রেণী বা সারণী। তোমাদেরকে পর্যায় সারণী, পর্যায় এবং শ্রেণী চেনার যে ট্রিকটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে বাড়ির যে অনুভূমিক মেঝেটা আছে সেটা কি পর্যায়, কিন্তু যে পিলার বা স্তম্ভ রয়েছে, সেই বা খুঁটি রয়েছে, সেগুলোকে বলছি আমি শ্রেণী বা সারণী। ঠিক সেই রকমই তোমরা যদি মনে করো এই দুটো অংশ আছে, এই দুটো অংশ আছে, এটা আছে ঠিক এরকম ভাবে, এটা আছে ঠিক এরকম ভাবে, তাহলে এই যে এই পেনটা যেটা আছে এইটা অনুভূমিক দিকে আছে। এই অনুভূমিক দিকে থাকলে এটাকে আমরা কি বলছি? পর্যায় বলছি। এটাকে আমরা পর্যায় বলছি। কিন্তু উল্লম্ব দিকে এটা রয়েছে, তাহলে এই পেনটাকে আমি বলছি যে এটা শ্রেণী বরাবর আছে, সারণী বরাবর আছে। তার মানে জাস্ট তোমাদেরকে মনে রাখতে হবে বাড়ির অনুভূমিক মেঝেটা হচ্ছে কি পর্যায়, কিন্তু স্তম্ভ বা খুঁটিটা হচ্ছে কি, বা পিলারটা হচ্ছে কি, পিলারটা হবে শ্রেণী বা সারণী। আশা করি এই টপিকটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার তোমরা জানলে অবাক হবে যে মেন্ডেলিভের পর্যায় সূত্রটা যে আবিষ্কার হয়েছিল না, সেটাও বিফলে যায়, সেটাও ব্যর্থ হয়। তোমরা বলবে তাহলে সবই যখন সূত্র ব্যর্থ হয় তাহলে পড়ছি কেন? না, এই সূত্রগুলো পড়ছি এই কারণে তোমার সাকসেস যখন হয় তখন জীবনে অনেকটা বাধা, অনেকটা পথ পেরিয়ে সেই সাকসেসের জায়গায় পৌঁছাতে হয়। তাহলে জীবনে যদি বাধা না আসে, যদি ব্যর্থতা না আসে, যদি ঘুরে তাকাতে না পারো, তাহলে তোমার সাকসেস জীবনেও মিলবে না চোখে। ঠিক সেই রকমই মেন্ডেলিভের যে পর্যায় সূত্রটা দিয়েছিলেন মেন্ডেলিভ, সেটাও দুর্ভাগ্যবশত চলে যায়। কিন্তু মার্কেটে আসে আধুনিক পর্যায় সারণী। এই আধুনিক পর্যায় সারণীতে বিজ্ঞানী মজলে তার এক্স রে পরীক্ষা, অর্থাৎ রঞ্জন রশ্মি পরীক্ষার দ্বারা সিদ্ধান্তে আসেন। বিজ্ঞানী মজলে, কে? বিজ্ঞানী মজলে।
এটা তোমরা লিখে রাখো। বিজ্ঞানী মোজলে। বিজ্ঞানী মোজলে 1942 সাল নাগাদ তার রঞ্জন রশ্মি পরীক্ষা দ্বারা তিনি সিদ্ধান্তে আসেন যে একটা মৌল বা একটা অ্যাটমের মধ্যে পারমাণবিক ভরটাই মৌলটার সব ধর্ম হতে পারে না। মূল ধর্ম কিন্তু পারমাণবিক ভর হতে পারে না। তিনি কি করলেন? ক্যাথোড রশ্মি দিয়ে একটা অ্যাটম নিলেন, মৌল নিলেন। মনে করো মৌলটা এইরকম আছে, যে যেহেতু মৌলটা এরকম হয়তো, একটা মৌল, একটা পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে এরকম হয়, অ্যাটমিক স্ট্রাকচারটা তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, অলরেডি তোমরা জানো যে এখানে থাকে কি, নিউট্রন থাকে এবং প্রোটন থাকে, নিউট্রন থাকে এবং প্রোটন থাকে। তাহলে বিজ্ঞানী মোজলে কি করলেন? ক্যাথোড রশ্মি দিয়ে চালনা করলেন এবং পরমাণু নিউক্লিয়াসে এসে রশ্মিটাকে আঘাত করালেন। ক্যাথোড রশ্মি মানে অনেকগুলো ইলেকট্রনের স্রোত, যেটা সেই ইলেকট্রন গুলোকে এসে এখানে আঘাত করালেন। আঘাত করে দেখলেন যে একটা মৌলের মূল ধর্ম হচ্ছে পারমাণবিক ভর হতে পারে না, পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা হতে পারে। প্রোটন সংখ্যা, কারণ যতগুলো ইলেকট্রন গেল গিয়ে পরমাণু নিউক্লিয়াস ধাক্কা মারলো, ঠিক ততগুলোই প্রোটন কিন্তু নির্গত হলো। তার মানে অতটা এক্সপেরিমেন্টে তোমাদেরকে বোঝাচ্ছি না, অতটা এক্সপেরিমেন্ট করে দেখানো আমার সম্ভব নয়, তোমাদেরকে জাস্ট থিওরিটা বলছি। যে বিজ্ঞানী মোজলে 1942 সালে যে ধারণাটা দিয়েছিলেন এবং যার উপর ভিত্তি করে আধুনিক পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সূত্র আবিষ্কার হয়, সেটা হচ্ছে একটা পরমাণুর মূল ধর্ম কেবলমাত্র পারমাণবিক ভর হতে পারে না, তার প্রোটন সংখ্যা হয়, প্রোটন সংখ্যা। কারণ যখন মৌলগুলোর আইসোটোপ আবিষ্কার হয়ে যায়, যেমন অক্সিজেনের আইসোটোপ আছে কত, 16, 18, তখন দেখা যায় যে মৌলগুলোর রাসায়নিক ধর্ম না একই, কিন্তু তাদের ভরগুলো বিভিন্ন কারণে আলাদা হয়ে যাচ্ছে। রাসায়নিক ধর্ম ভাই একই থাকছে, ভরগুলো কোনো কারণে আলাদা হচ্ছে। তার মানে কি, যে রাসায়নিক ধর্ম যদি একই থাকে তাহলে রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করেই মৌলগুলোকে পর্যায় সারণীতে শ্রেণীবদ্ধ করা হবে। কিন্তু ভর আলাদা হচ্ছে, সে ভর আলাদা হোক। তার মানে একটা মৌল, একটা অ্যাটমের মূল নিয়ন্ত্রক বা মূল গঠন হতে পারে কি, মৌলটার নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে বিজ্ঞানী মোজলের যে এক্সপেরিমেন্টটা বা সিদ্ধান্তটা এক্সপেরিমেন্ট করে যে সিদ্ধান্তে আসলেন, সেই সিদ্ধান্তটা কি ছিল? যে একটা পরমাণুর মূল ধর্মটা পারমাণবিক ভর হতে পারেই না, পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব হতে পারেই না, যার উপর ভিত্তি করে বিজ্ঞানী লোথারমিয়ার, ডোবেরিনার, তারপরে এই মেন্ডেলিভ কাজ করেছিলেন যে পারমাণবিক গুরুত্বই নাকি মৌলের মূল ধর্ম। সেটা হয় না, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে মার্কেটে এসে বিজ্ঞানী মজুলি তার এক্স রে পরীক্ষার দ্বারা। সেই শতাধিক বছর লেগেছে। তার মানে বললাম না যে একটা পর্যায় সারণী আবিষ্কার হতে অনেক 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 সময় লেগেছে, ডেভেলপ হতে। তো বিজ্ঞানী মজলে বললেন যে রাসায়নিক ধর্মটা মৌলের পারমাণবিক ভর হতে পারে না। কি হতে পারে না? পারমাণবিক ভর, পারমাণবিক ভর, এই পারমাণবিক ভর হতে পারে না, পারমাণবিক ভর হতে পারে না, পারমাণবিক ভর হতে পারে না। কে হবে তাহলে? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে এটা, এই পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যাটা, কেবলমাত্র প্রোটন সংখ্যাটা একটা মৌলের মূল ধর্মের নিয়ন্ত্রক। ওকে, একটা মৌলের মূল ধর্মের নিয়ন্ত্রক। মনে করো সোডিয়াম আছে, তাহলে সোডিয়ামের যে প্রোটন সংখ্যাটা হবে অর্থাৎ 11, এটাই হচ্ছে মৌলটা মূল ধর্মটার নিয়ন্ত্রক, যে মৌলটা কেমন হবে, বৈশিষ্ট্যটা কেমন। এবং 11 পরমাণু ক্রমাঙ্কের উপর ভিত্তি করে দেখো সোডিয়াম থেকে আমরা ক্ষার ধাতুর স্থান দিচ্ছি। তার মানে মৌলটার মূল ধর্মের নিয়ন্ত্রক কে হতে পারে? পরমাণু সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা। ওকে, এবং এর উপর ভিত্তি করে বিজ্ঞানী মেন্ডেলিভ যে আধুনিক পর্যায় সূত্রটা দেন, সেটা হচ্ছে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। কিন্তু আগের সূত্রটা কি ছিল? মেন্ডেলিভের আগের সূত্রটা ছিল বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পারমাণবিক গুরুত্ব এখন বলবে না। মেন্ডেলিভের যদি বলে যে আধুনিক পর্যায় সূত্রটা লেখো, আধুনিক পর্যায় সূত্র লেখো, তোমরা অবশ্যই লিখবে যে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তোমরা লিখবে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা।
এই পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পারমাণবিক সংখ্যা কখনোই লিখবে না পারমাণবিক ভর, এটা আর লিখবে না, এটা তোমরা ভুলে যাও। আধুনিক পর্যায় সূত্র যত তৈরি হয়েছে, যত আবিষ্কার হয়েছে, এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। এবার বুঝতে পারলে যে পারমাণবিক ভর থেকে কিভাবে পারমাণবিক সংখ্যাতে ট্রান্সফার হয়ে গেল। যদি বলে প্রশ্নে যে মেন্ডেলিভের পর্যায় সূত্রটা লেখো, তখন পারমাণবিক ভর লিখবে। কিন্তু যদি বা আধুনিক কথাটা, তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্রটাতে তোমরা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটাকে লিখবে, পারমাণবিক ভর লেখার চেষ্টাই করবে না। আশা করি এই টপিকটা তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। তোমরা এবার একটা হেডিং দিয়ে নোট ডাউন করে নাও যে আধুনিক পর্যায়ের সারণী বলে। এই আধুনিক পর্যায়ের সারণীতে পর্যায় কটা আছে? পর্যায় আছে 7টা। পর্যায় আছে কটা? 7টা। কিন্তু আধুনিক পর্যায় সারণীতে শ্রেণী আছে কটা? 9টা। শ্রেণী আছে কটা? 9টা। কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় আছে 7টা এবং মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণী আছে কটা? 8টা। মেন্ডেলিভের পর্যায় সারণী, যেটা এর আগে আমরা আলোচনা করছিলাম, আধুনিক পর্যায় সারণী আসার ঠিক আগে, যেটা পারমাণবিক গুরুত্বের উপর ডিপেন্ড করে তৈরি হয়েছিল, সেই পর্যায় সারণী অনুযায়ী পর্যায় আছে 7টা, কিন্তু শ্রেণী ছিল তখন 8টা। নিষ্ক্রিয় মৌল তখন আবিষ্কার হয়নি। কিন্তু যখন আধুনিক পর্যায় সারণী আবিষ্কার হয়ে গেল, তখন পর্যায় আছে 7টা এবং শ্রেণী আছে 9টা। সেখানে নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়ে গিয়েছিল, তাই জন্য শ্রেণী একটা বেড়ে গিয়েছে। ওকে, এটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও এবং এটা পরীক্ষায় খুব ছোট কোশ্চেন হিসেবে দিয়েও দিতে পারে। এবার দেখো বন্ধুরা, মেন্ডেলিভের পর্যায় সারণী যে আবিষ্কার হয়েছিল না, সেখানেও কিছু ত্রুটি থেকে গিয়েছিল। সেই ত্রুটিগুলো নিয়ে আমরা আলোচনা করব। জাস্ট দুটো ত্রুটি নিয়ে আলোচনা করব। আরো অনেক ত্রুটি আছে, তোমরা বই দেখে নেবে, ভালোভাবে লেখা আছে। আমি যে এতক্ষণ ধরে বোঝালাম লোথার মেয়ারের ধারণা, মেন্ডেলিভের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র, মজলের সূত্র, ডোবেরিনারের ত্রয়ী সূত্র, এই সূত্রগুলো তোমরা বই থেকে দেখে নেবে। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম আমি এখানে। এবার দেখো, মেন্ডেলিভের পর্যায় সারণীর যে ত্রুটিটা রয়েছে, তার মধ্যে মেন দুটো ত্রুটি হচ্ছে পর্যায়ক্রমে অসঙ্গতি এবং হাইড্রোজেনের বিতর্কমূলক অবস্থান। এই দুটো ত্রুটি। পর্যায়ক্রমে অসঙ্গতি কি? আমরা জানি যে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী যখন মৌলগুলোকে সাজানো হয়েছিল, মেন্ডেলিভ সাজিয়েছিলেন, তখন কি হয়েছিল? পর্যায় সারণীতে মৌলগুলো যেমন লিথিয়াম, লিথিয়ামের পরে যে বেরিলিয়াম আছে, তারপর বোরন আছে, কার্বন, এইভাবে মৌলগুলোকে সাজানো হয়েছে পারমাণবিক গুরুত্ব ঊর্ধ্বক্রম, অর্থাৎ ছোট থেকে বড় অনুযায়ী। তাই তো, ছোট থেকে বড় অনুযায়ী। কিন্তু এইভাবে সাজাতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে অপেক্ষাকৃত কম পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলকে মৌলের আগে বেশি পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলের স্থান দেওয়া হয়েছে। যেমন আর্গন। আর্গন নামে একটা নিষ্ক্রিয় মৌল দেখবে, এই আর্গনকে দেখবে পটাশিয়ামের আগে স্থান দেওয়া হয়েছে। আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দেওয়া হয়েছে। অবশ্য আর্গনের কিন্তু পারমাণবিক গুরুত্ব পটাশিয়ামের থেকে অনেক বেশি। আর্গনের পারমাণবিক গুরুত্ব পটাশিয়ামের থেকে অনেক বেশি। তবুও আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দেওয়া হয়েছে পর্যায় সারণীতে। একই রকম ভাবে তোমরা দেখতে পাবে যে কোবাল্টকে নিকেলের আগে স্থান দেওয়া হয়েছে। কোবাল্টকে নিকেলের আগে স্থান দেওয়া হয়েছে। কোবাল্টকে নিকেলের আগে স্থান দেওয়া হয়েছে। এইভাবে অনেক মৌলগুলোকে আগে আগে স্থান দেওয়া হয়েছে, তাদের পারমাণবিক গুরুত্ব হাই থাকা সত্ত্বেও। দেখো, এখানে পটাশিয়াম আছে, নিকেল আছে, এদের পারমাণবিক গুরুত্ব কিন্তু যথেষ্ট কম। কিন্তু আর্গন এবং কোবাল্টের পারমাণবিক গুরুত্ব বেশি বেশি। তবুও তাদেরকে আগে স্থান দেওয়া হয়েছে। কেন? কেন এরকম করা হলো? কারণ মেন্ডেলিভ তাদের শ্রেণীর সাদৃশ্যতাকে বজায় রাখার চেষ্টা করেছিলেন, যে না, আমার এই শ্রেণীতে এই মৌলগুলোই থাকবে। ঠিক সেই কারণে পর্যায়ক্রমে অসঙ্গতি থেকেই যায় পর্যায় সারণীতে। এটা একটা ত্রুটি গেল। নেক্সট ত্রুটি হচ্ছে হাইড্রোজেনের বিতর্কমূলক অবস্থান। হাইড্রোজেনের বিতর্কমূলক অবস্থান। এখানে একটা কমন কোশ্চেন তোমাদের আসে যে হাইড্রোজেনকে দুষ্ট মৌল কেন বলা হয়? দুষ্ট মৌল কি জন্য বলা হয়? কারণ হাইড্রোজেনের রয়েছে দ্বিচারিতা ধর্ম, দুটো চরিত্র। কি বলতো? হাইড্রোজেন যেমন যোজ্যতা, যদি বিচার করি হাইড্রোজেনের, বা তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি কথা বিচার করি, হাইড্রোজেনকে যেমন পর্যায় সারণী গ্রুপ 1 মৌলের সঙ্গে স্থান দেওয়া যায়, ঠিক সেই রকমই হাইড্রোজেন যেহেতু একটা অধাতুর মধ্যে পড়ছে, গ্যাস, তাই জন্য গ্রুপ 17 হ্যালোজেন মৌলগুলোর সঙ্গে সাদৃশ্য থাকায় সেখানেও স্থান দেওয়া যায়। তার মানে এই হাইড্রোজেন মৌলটাকে
গ্রুপ ওয়ানেও গ্রুপ গ্রুপ ওয়ানেও যেমন স্থান দেওয়া যায়, তেমনই গ্রুপ আমরা 17-তেও স্থান দিতে পারি। কেন গ্রুপ ওয়ানে স্থান দেওয়া যায়? কারণ হাইড্রোজেনটা কি একটা গ্যাস এবং তার যোজ্যতা কক্ষে ইলেকট্রন আছে এক, এবং যোজ্যতা কক্ষে একটা ইলেকট্রন থাকার জন্য গ্রুপ ওয়ানে স্থান দেওয়া যায়। গ্রুপ ওয়ানে কে কে রয়েছে? রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, যাদের যোজ্যতা কক্ষে রয়েছে ইলেকট্রন কেবলমাত্র একটা। ঠিক সেই জন্যই হাইড্রোজেনকে যেমন গ্রুপ ওয়ানে স্থান দেওয়া যায়, তেমনই হাইড্রোজেনের অধাতু হওয়ায়, গ্যাস হওয়ায় গ্রুপ 17-তে যে মৌলগুলো রয়েছে, যেমন ফ্লুরিন, ক্লোরিন রয়েছে, তারাও তো হচ্ছে গ্যাস, তাই না? ঠিক সেই জন্য তাদের মধ্যে সাদৃশ্য থাকে, গ্রুপ 17-তেও স্থান দেওয়া যায়। তাই হাইড্রোজেনকে কি বলা হয়? হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল। দুষ্ট মৌল কারণ এইরকম দ্বিচারিতা ধর্ম রয়েছে, দুষ্ট মৌল। কিন্তু পর্যায় সারণীতে কি বলা হয়েছে? যে মৌলগুলোকে কেবলমাত্র একটা স্থানে স্থান দেওয়া যাবে, কিন্তু হাইড্রোজেনকে যেহেতু দুটো স্থানে স্থান দেওয়া যাচ্ছে, তাই জন্য পর্যায় সারণীতে এই ত্রুটিটা থেকেই যাচ্ছে। আশা করি তোমাদেরকে এই পর্যায় সারণীর ত্রুটিটা বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। যদি ভিডিওটা দেখে একটুও তোমাদের উপকারে আসে, তবে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। এবং আমি তোমাদেরকে সবশেষে যে কথাটা বলি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সর্বদা ফিজিক্স ক্লাসরুম চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।